নমস্কার, আমি রাজশেখর। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস অনলাইনে। আপনারা জানেন যে গত 2 সপ্তাহ ধরে সার্বিকভাবে যে যে জিনিসগুলো আমাদের অত্যাবশ্যকীয় পণ্য এবং সামগ্রী এবং আমাদের অত্যন্তই প্রয়োজনের, তার একাধিক ক্ষেত্র করোনার প্রকোপ এবং পরবর্তী সময়ে আমফানের কিছুটা প্রভাব, যার জেরে একেবারে প্রায় বসে গেছে বলা যেতে পারে। চরম ক্ষয়ক্ষতির শিকার ব্যবসায়ীরা, যার মধ্যে আগে আমরা ডেকোরেটার্সে যারা ব্যবসায়ী তাদের নিয়ে আমরা কথা বলেছি, আমরা আলোকশিল্পী যারা লাইট নিয়ে যারা কাজ করেন তাদের নিয়ে আমরা কথা বলেছি। আজ আমরা কথা বলবো মাইক ব্যবসা নিয়ে, যারা মাইক ব্যবসার সঙ্গে যুক্ত। সাউন্ড সিস্টেম, আপনার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো, আপনার সেটা দুঃখের অনুষ্ঠান হতে পারে, আপনার সেটা আনন্দের অনুষ্ঠান হতে পারে, আপনার খেলা, আপনার সংস্কৃতি, আপনার যে কোনো উৎসব অনুষ্ঠান, পুজো পার্বণ তো সেখানে রয়েইছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনি যে কোনো অনুষ্ঠানের আয়োজন করুন না কেন, একটা বক্স, একটা মাইক আপনার কিন্তু প্রয়োজন। সময় যত এগিয়েছে যুগের সঙ্গে পাল্লা দিয়ে, সেক্ষেত্রেও আধুনিক থেকে সেই সমস্ত সামগ্রী অত্যাধুনিক হয়েছে, মডার্ন হয়েছে। বহুজন যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, যারা সারা বিশ্বে ঘুরে বেড়ান, সারা দেশে ঘুরে বেড়ান, তারা অত্যাধুনিক জিনিসপত্র এনে মানুষের দরবারে তারা হাজির করেছেন। মডার্ন টেকনোলজি আরও অনেক বেশি করে আমাদের ব্যবহার করতে শিখিয়েছে। কিন্তু আজ তারা পড়েছেন মহা ফাঁপড়ে, চরম জাতাকলে পড়েছেন আজকে মাইক ব্যবসায়ীরা। কিন্তু সেই জাতাকলের পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে এমন একজন মানুষকে আপনাদের সঙ্গে আমি পরিচয় করাবো, যে কলকাতা ছাড়িয়ে কলকাতার কোনো স্বনামধন্য শিল্পী, বাংলার কোনো স্বনামধন্য শিল্পী এবং একই সঙ্গে ভারতবর্ষের কোনো স্বনামধন্য শিল্পী যদি দক্ষিণবঙ্গে অনুষ্ঠান করতে আসেন, তাহলে তার মুখে যে নামটি প্রথম ফুটে ওঠে, একেবারে জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে শ্যামল মিত্র থেকে আরম্ভ করে হেমন্ত মুখোপাধ্যায়দের যে প্রজন্ম, সেই প্রজন্ম থেকে আরম্ভ করে পরবর্তী সময়ে যদি আমরা নচিকেতা থেকে আরম্ভ করে রূপঙ্কর, আজকের সময়ে সুজয় ভৌমিক থেকে আরম্ভ করে আরও প্রভৃতি ইত্যাদি ইত্যাদি, আমরা যাদের কথাই বলি না কেন, যখনই আমরা তাদের সঙ্গে কথা বলি, প্রথম কথাটা আসে আপনার সাউন্ডে কে রয়েছে। আমরা বলি যে সাউন্ডে জানা রয়েছে। কে জানা? আর সেই জানাকেই আমরা একটু, যিনি আমাদের কাছে সরাসরি অজানা ছিলেন, বয়স হয়েছে, বয়সের ভারে দেখলে মনে হবে তিনি ক্লান্ত, কিন্তু ফিল্ডে যখন দেখি তখন তিনি কিন্তু সত্যি ক্লান্ত নন। এই বয়সেও যেভাবে একটা শব্দকে, একজন সঞ্চালক হতে পারেন, একজন বক্তা হতে পারেন, একজন সঙ্গীত শিল্পী, আবৃত্তিকার, যাই হতে পারেন, শব্দটা কিন্তু হতে হবে নিখুঁত। আজকে শিল্পীদের কাছে একটা বড় ভরসার নাম জানা মাইক, জানা সাউন্ড। আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সেই জানা সাউন্ডের যিনি প্রাণ পুরুষ, যিনি কর্ণধার, প্রভাত জানা। প্রভাত দা, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আজকে আপনি এসেছেন, এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা জানাদা। আপনি ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকু আমরা সবসময় কামনা করি। আজ আমরা সারা রাজ্য জুড়ে যে শব্দের সঙ্গে যুক্ত, মাইক ব্যবসার সঙ্গে যুক্ত বিশিষ্ট মানুষজন, যারা এই নিয়ে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করেন জানাদার মতো, এমন মানুষজনের সঙ্গেও আমরা একটু পরেই সরাসরি আমরা কথা বলবো, যে বর্তমান অবস্থায় আফটার লকডাউন, করোনার আবহে তাদের ব্যবসা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সভা সমাবেশ মাত্র গুটি কয়েক ছাড়া প্রায় বন্ধ, উৎসব অনুষ্ঠান প্রায় বন্ধ। তাহলে তারা কি করবেন? আর তারা যদি কোনো রকমই চলতে পারেন, তাহলে তাদের ব্যবসার সঙ্গে যুক্ত যে ধরনের শ্রমিক কর্মচারীরা, কেউ হয়তো তাদের কাছে মাস মাইনে খাটেন, কেউ হয়তো নিয়মিত আসেন, কাজ করেন, চলে যান, একটা দিনের একটা মজুরি নিয়ে চলে যান, তাদের এই নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য যারা গাড়ি ভাড়া করেন, ছোট হাতি নামে যেটা খ্যাত, সেই সমস্ত গাড়ি নিয়ে যারা যাতায়াত করেন, অনেক সাউন্ডম্যান আছেন যারা দ্বারাই অনেক সময় যান, বড় একেবারে ট্রাক তারা ভাড়া করে নেন বড় অনুষ্ঠানের ক্ষেত্রে, অনেক সময় লাক্সারি বাস তারা নিয়ে যেতে তাদের বাধ্য হন। তারা সম্পূর্ণ ইন্ডাস্ট্রি আজকে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে,
জানাদা, আমি প্রথমেই আপনার কাছে একেবারে স্পষ্ট জায়গা থেকে আসব যে আপনারা তো নিজেরা ভাবেননি যে এইরকম একটা দিন, এরকম একটা সময় আপনাদেরকে দেখতে হবে। এই মুহূর্তে আপনাদের ব্যবসা, আমি সমস্ত কথাই ধীরে ধীরে আসব, প্রথমে জানতে চাইবো যে এই মুহূর্তে আপনাদের যে মাইক ব্যবসা, সাউন্ডের যে ব্যবসা, ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? এখন প্রায় 5 মাস আমাদের ব্যবসা বন্ধ আছে। 5 মাস। কিছুদিন আগে পরীক্ষা গেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপর এইসব হয়ে যাওয়ার পর তারপর চলে এলো আপনার এই লকডাউন, এইসব নানা কারণ একদমই বন্ধ, টোটালি বন্ধ ব্যবসা, একদমই বন্ধ। আমি এই 4 মাস, 4.5 মাসের মধ্যে আমার এই সময় আমাদের অফ সিজন, কিন্তু আচ্ছা এই সময়টা অফ সিজন, এই সময়টা আমাদের অফ সিজন। কারণ কি, রবীন্দ্র জয়ন্তী হয়ে গেলে সাধারণত আমাদের কালচারাল প্রোগ্রাম এইসব অফ সিজন হয়ে যায়। আচ্ছা, এই মানে মাঝে বলতে পয়লা বৈশাখ আর এই রবীন্দ্র জয়ন্তী, এই বৈশাখ মাস হয়ে যায়। আষাঢ়, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ সাধারণত থাকে। আচ্ছা, কম থাকে। তো এই কম থাকার পর তার মধ্যে কি হয়, পলিটিক্যাল হয়তো কিছু হয়, সেমিনার হয়, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যেসব কাজকর্ম হয়, সেমিনার, মানে টুকটাক ওদের ছোটোখাটো প্রোগ্রাম, অমুক তমুক, এই সেমিনারের মধ্যে ছাড়া হয়, এইসব হয়। সেটাও বন্ধ একবারে, পুরোপুরি লক। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বন্ধ, আমাদের ব্যবসা বন্ধ। এইবার তো এই সময় কোনো অনুষ্ঠান নেই। এখন এই সময় বিয়ে বাড়ি সিজন তো চালু হয়ে গেছে। বিয়ে বাড়ি যদিও চালু হয়েছে, বিয়ে বাড়িতে আবার দেখা যাচ্ছে সেখানে মিউজিক সিস্টেম চালানো অসুবিধা আছে। সরকার থেকে যে নিয়ম করে যে 60 জন, 70 জন, 50 জন এরকম নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামের মধ্যে তারা যদি সাউন্ড সিস্টেম নিয়ে যায়, বাচ্চারা করছে, তাতে শিল্পীরাও বসে, শিল্পী বসে, শ্রমিক বসে, আমি বসে, সবাই বসে। একটা বিয়ে বাড়ি ধর মাইক বাজবে, হয়তো সানাই বাজবে, সে কোনো একটা সানাই বাজছে, এছাড়া তো আর কোনো কিছু নেই। তাতে তো সানাইটা বাজবে, নহবতের আসর তো বসবে না, নহবতের আসর বসবে না। হ্যাঁ, তো সুতরাং সেখানে আর কি হচ্ছে না, সেই বন্ধ। আমি জানতে চাই জানাদা, সারা বছর আপনাদের সিজন ঠিক কোন কোন সময়টাই? আমাদের সিজন বা অফ সিজন বলতে, আমার ব্যক্তিগত ব্যাপার বলছি, অফ সিজন ঠিক এই 3 মাস একটু অফ সিজন থাকে। মানে কোন 3 মাস? এই জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই 3 মাস অফ সিজন। অফ সিজন থাকলেও থাকে মিটিং, ফাংশন, কনফারেন্স, সেমিনার, এগুলো হতেই থাকে, এগুলো হতে থাকে। কীরকম ভাব বসে গেল সব ছেড়ে, দেখুন আমিও বসে গেলাম, সবাই বসে গেল। পয়লা বৈশাখ সেটা হলো না, স্তব্ধ। পয়লা বৈশাখ বিভিন্ন জায়গায় হয়। পয়লা বৈশাখ কেন্দ্র করে যে পয়লা বৈশাখই হয় তা নয়, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সবাই নতুন বছরের এটা নিয়ে সবাই প্রোগ্রাম করতে চায়। জানাদা, ঠিক তার আগে আমাদের যেটা বিশেষত এই গ্রাম বাংলায়, বাংলার পশ্চিমবঙ্গে যে রেওয়াজ আছে, ধরুন বছরের একেবারে শেষ, মানে এই চৈত্র মাসের শেষটাই, মানে একদিকে গাজন উৎসব চলে, বহু জায়গায় হরিনাম সংকীর্তনের আসর বসে, সেটাও কিন্তু এবারে একেবারে পুরোপুরি স্তব্ধ। হ্যাঁ, সবই এভাবে বন্ধ আছে। তাহলে এখন উপায়টা কি জানাদা? মানে এই যে এরকম একটা পরিস্থিতি, আমি প্রথম জানতে চাইছি, দেখুন আপনারা যারা আছেন, আপনাদের নিজস্ব ব্যবসা, আপনাদের নিজস্ব পুঁজি আছে, এটা একটা দিক, কিন্তু আপনাদের সঙ্গে যারা কর্মচারী, কেউ হয়তো আপনাদের কাছে মাস মাইনেতেও কাজ করেন, কেউ আবার পুরো বিষয়টা দেখভাল করেন, আপনার টিম রয়েছে, আবার এমন অনেকে আছে যে কোথাও হয়তো আপনার সেখানে হয়তো বড় সাউন্ডের ব্যাপার রয়েছে, আপনার হয়তো সেই দিনের মজুরির জন্য কিছু ছেলে আপনাদেরকে ভাড়া করতে হয়, ঠিক আছে? এখন তাদের অবস্থানটা কোথায়? মানে তারা কি করছে? তারা একদম মানে ঘরে বসে আছে,
ঘরে বসে থেকেও সুস্থির থাকতে পারছে না, শুধু ছুটে বেড়াচ্ছে কি করব কি করব। কিছু আমার কাছে অনেকেই এসেছে, এই যে অনেকেই এসেছে, 2 সপ্তাহ যাবৎ ছেলেরা খুব ছুটোছুটি করছে যে কী করব আমরা কি করব। আমার তোমাদের করার কিছু নেই, তোমরা ভাই যেখানে যে যার কাজ করছো তোমরা করো। তোমরা ভেবেছো যে সরকার থেকে তোমাকে টাকা দিয়ে হেল্প করবে, এরকম তোমরা পাবে না, এই ছুটে লাভ নেই। তুমি থাকো পানাগড় থেকে তুমি আমার কাছে আসছো, দুর্গাপুরে থেকে ওখান থেকে আসছো, বিভিন্ন জায়গা থেকে তোমরা আসছো ছুটে। তো এই ছুটার মানে নেই, কিন্তু তোমরা গোপনে অনেক জায়গায় মিটিংও করছো শুনেছি। আচ্ছা, তারপর তোমরা যখন মিটিং করে দেখতে কোথাও কিছু হচ্ছে না, তখন তোমরা একদিন বলো জানালার কাছে যাই, অভিজ্ঞ লোক ওনার থেকে পরামর্শ নিয়ে চলো আমরা কিছু একটা করতে যাই, চলো বলতে যাই। তো বোঝালাম যে এখানে কেন তোমরা পেপার দেখো নি, কুচবিহার লিখেছে, আমাদের এ থেকে ডেকোরেশন একটা এর আগে একটা লিখেছিল, আরও অনেক জায়গা থেকে, কালনা থেকে লিখেছে। তোমরা পড়োনি তাহলে, তো এইগুলো পড়ে দেখো, পড়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কী করতে যাচ্ছ। এই নিয়ে বেশ কিছুদিন এই চলছে। তারপর দেওয়ার পর বলছে এখন এই ব্যবসা করব, ওই ব্যবসা করব, সেই ব্যবসা করব। আমি বললাম যে ব্যবসা করবি কি, আমার কাছে যারা কাজ করে আমি তাহলে তুই একটা কিছু ব্যবসা কর, বেশি টাকার পুঁজি তো দিতে পারবো না, কারণ 4 জন প্রায় সবসময় কাজ করে আমার কাছে, অল টাইম কাজ করে। তা 4 জন কি করে ব্যবসা করি, তাহলে একজন গ্রামে থাকে, এই শোভাপুরের দিকে থাকে, তাকে বললাম আগে ভাই দেখেছি চাল ওই দিক থেকে আসতো, এসে বিক্রি হতো, আমরাই চাল কিনতাম। তো তুই চাল ব্যবসা করবি, তাহলে বল আমি টাকা দিচ্ছি, ডেলি কী করবি, 2 কুইন্টাল চাল বিক্রি নিয়ে আসবি, আমি কাস্টমার দেখে দেবো তোদেরকে, এই পাড়ার মধ্যে যারা এ করে এই তারা তোর কাছ থেকে চাল নেবে, চাল আমি কাস্টমার দেখে দেবো। বললো, তখন দেওয়ার পর ও ঠিক পটু নয়, ও বলে কোথায় যাবো, কার কাছে যাবো, কী দিয়ে ছুটেছে, কিছু করতে পারেনি কিছু। আমি করতে পারবি না ভাই, তুই এসেছিস 2000 টাকা নিয়ে যা আমার থেকে, এই দিলাম। দেওয়ার পর এবার ও স্তব্ধ। আর একজন এসে বললো, তুই দেখ কী করবি দেখ। এই 4 জনের মধ্যে করে দেখেছি কেউ কিছু কেউ কিছু উঠতে পারেনি। আমি তো এই নয় 20,000 টাকা দেবো, দিতে ক্ষমতা নেই আমার। একজনকে দিতে গেলে আর 4 জন থাকবেই, তারা সব সময় আমাকে দেখে আসে, ওরাই আমার প্রাণ। আর ওদের কাছে আপনি ভরসা, ওরাই ব্যবসা, আমার বয়স হয়ে গেছে, ওরাই কিন্তু ব্যবসাটা দেখে। আমি হয়তো কন্ট্রাক্ট করলাম, এই করলাম, জানিয়ে দিলাম, ব্যাস ওরাই পুরো সাবজেক্টটা ওরাই দেখে। তৈরি হয়ে গেছে, তারা থাকতে থাকতে আমার কাছে থাকতে তারা তৈরি হয়ে গেছে। তা এখন তো টেকনোলজি সব চেঞ্জ হয়ে গেছে, এখন টেকনোলজি এরাই জানতে এরাই মোটামুটি জেনে ফেলেছে, এরাই করছে সব কিছু, এরাই আমার ভরসা। তো এর দিকে ফেলে আমি কোথায় যাব, এর দিকে ফেলে কোথাও যেতে পারছি? মানে যে যার ভরসা, সেই ভরসার আস্থা এটাও কিন্তু উড়ে যাচ্ছে জানাদা পুরোপুরি ভাবে। জানাদা, আমি তোমার কাছে আসবো, এই মুহূর্তে আমরা একটু সরাসরি যোগাযোগ করবো, হয়তো আমরা পেয়ে গেছি অডিও সেন্টারের সাউন্ডের নাম আপনাদের কারো কাছেই মোটের উপর অজানা নয়, সকলের কাছে অত্যন্ত সুপরিচিত এবং জানাদারও অত্যন্ত স্নেহভাজন বিশ্বজিৎ প্রসাদ অডিও সেন্টার। এই মুহূর্তে বিশ্বজিৎ বাবু আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ বাবু, আমি রাজশেখর আপনাকে স্বাগত জানাচ্ছি সরাসরি এক্সপ্রেস অনলাইনে। আপনার সুস্থতা কামনা করছি। বিশ্বজিৎ বাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। গুড ইভিনিং আপনাকে। বিশ্বজিৎ বাবু, আপনাদের দীর্ঘদিনের ব্যবসা, অত্যন্ত সুনামের সঙ্গে আপনারা দীর্ঘ সময় ধরে ব্যবসা করছেন, এই মুহূর্তে আপনাদের ব্যবসা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? ব্যবসা এখন কোথায়? ব্যবসা তো বন্ধ। আমাদের কোনো অনুষ্ঠান নেই, কোনো গান বাজনা নেই, যেটুকু হচ্ছে সে ভার্চুয়াল। এমনি ব্যবসা বন্ধ করোনার জন্য। আর কোথায়? কোনো হল খোলা নেই, অডিটোরিয়াম বন্ধ, কোনো জমায়েত নেই। সাউন্ড মানে শব্দ মানেই যেখানে জমায়েত সেখানে শোনানোর জন্য ব্যবসা,
সেগুলো নেই মানে আমাদের ব্যবসা বন্ধ। কতখানি ক্ষতির শিকার হলেন এই গত 4-5টা মাসে? এখনো হিসেব করিনি, কিন্তু হয়েছে, প্রচুরই ক্ষতি হয়েছে এবং আরো কত হবে জানি না। বিশ্বজিৎবাবু, একটা কথা হচ্ছে যে এই যে মানে দীর্ঘদিনের এই যে ব্যবসা এবং আচমকা থেমে যাওয়া, আপনারা তো রয়েছেনই, আপনাদের সঙ্গে যারা শ্রমিক কর্মচারী যারা আপনাদের কাছে কাজ করেন, তাদের কি পরিস্থিতি এই মুহূর্তে? তারা কি করছেন? তাদের সঙ্গে আপনাদের যখন ইন্টারাকশন হচ্ছে, তাদের সঙ্গে আপনাদের যখন কথা হচ্ছে, এই মুহূর্তে তারা কি করছেন? দেখুন, আমার কাছে যারা আছে, যে ছেলেগুলি, তারা সবাইকেই আমি রেখে দিয়েছি, আচ্ছা। কাউকেই বসিয়ে দিইনি। হুম হুম চেষ্টা করছি যতটা রেখে দেওয়া যায়, যতটা রাখা যায় আর কি, যতটা ওদের সাথে একসাথে থাকা যায়, সেই চেষ্টাটাই করে চলেছি। বিষয়টাও একটা কথা হচ্ছে যে এই মুহূর্তে গোটা রাজ্যের যা পরিস্থিতি, বিশেষত আমাদের রাজ্যে দিন প্রতিদিন নিয়ম করে করোনার প্রকোপ বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুও কম বেশি বাড়ছে। গোটা জেলায় জেলায় বহু মানুষ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে টেলিভিশনে রয়েছেন, যারা দেখছেন। আপনি একজন সিনিয়র মানুষ, আপনি দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত। আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে প্রভাত জানা রয়েছেন। আপনি জানি ওনাকে, উনি একদম আমাকে খুব চেনে, আমি ওনাকে চিনি। একদমই একদমই বিশ্বজিৎবাবু, এই যে গোটা রাজ্যের এত মানুষ, এত মানুষজন আপনাদের এই ব্যবসাটার সঙ্গে যুক্ত, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তার কারণ তারা চাইছে যে আপনার বক্তব্যটা কি? তার কারণ বিকল্প পথটাই বা কোথায়? বা এই রকম পরিস্থিতি যদি কন্টিনিউ চলতে থাকে, 4-5 মাসের একটা পরিস্থিতি, এরপর যদি এই ছবিটা আরও দীর্ঘদিন চলতে থাকে, তাহলে একটা তো ভয়ানক পরিস্থিতির সম্মুখীন আপনারা সকলেই। তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? নিশ্চয়ই, এখন এটা আনসার্টেনিটির মধ্যে আছে, তো এখন আমাদের আমাদের সব ছেলেদেরকে বলবো, একটু ধৈর্য ধরো। আমরা সরকারের সাথে একটা আলোচনায় বসার ব্যবস্থা করছি, দেখি তাদের থেকে কতটা সাহায্য পাওয়া যায়। বিশেষবাবু, এই যে আমাদের আপনাদের টলিউডের শুটিং নিয়ে যেভাবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বারবার কথা হচ্ছিল এবং তিনিও এই সমস্যার জট মেটাতে তিনিও এগিয়ে এসেছেন, সরকারও এগিয়ে এসেছে, কিন্তু আপনাদের এই যে বিরাট একটা ব্যবসা, আপনাদের সঙ্গে কি এখনো পর্যন্ত সরকারের সঙ্গে, নবান্নের সঙ্গে কোনো ধরনের কোনো ইন্টারাকশন হয়েছে? কোনো রকম কোনো এখনো বার্তালাপ হয়নি, হয়েছে? এখনো হয়নি, তবে আশা করি খুব শিগগিরই হবে। মানে আপনারা আপনারা কি দাবি জানাবেন সরকারের কাছে? কিছুই না, আমরা কিছু সাহায্য, এই যে যারা দিন আনে দিন খায়, অনেক তো ফ্রিল্যান্সার আছে, হুম হুম প্লাস যারা ধরুন কিছু স্যালারিড পার্সনও আছে, হুম হুম তাদেরও যদি কিছু সাহায্য করা যায় সরকারের তরফ থেকে, সেরকম একটা চেষ্টা করবো। হুম হুম হুম। তাদের কাছে বিশেষবাবু, অনুরোধ রাখবো। বলুন, শুনছি। হ্যাঁ, ওই সরকারের কাছে অনুরোধ রাখবো, সেটাই বললাম। বিশেষত একটা কথা হচ্ছে যে সামনেই দুর্গাপুজো, আর মাত্র বেশি দিন সময় নেই, এবং দুর্গাপুজো মানে সেটা কলকাতা কেন্দ্রিক হোক বা জেলা কেন্দ্রিক, একটা অর্থনীতির একটা বড় জায়গা। এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে উদ্যোক্তাদের কি কোনো রকম কোনো কথাবার্তা, কোনো বাক্যালাপ কি হচ্ছে? তারা কি বলছেন, আর আপনাদেরই বা কি বক্তব্য? উদ্যোক্তাদের প্রথমত বক্তব্যটা কি, মানে তারা কি ভাবছেন? তারা আদৌ কতখানি কি ব্যবস্থা করছেন, কতখানি বড় প্যান্ডেল আদৌ করছেন কি করছেন না, বা আপনারাই কিভাবে সাউন্ডের সেখানে ব্যবস্থা করবেন? না, আমি ঠিক ওই ব্যাপারটা করি না। হ্যাঁ, আমি ওই পুজো প্যান্ডেলের সাউন্ডটা আমি করি না। হুম ওটা যারা করে তারা ভালো বলতে পারবে। হুম হুম হুম। তো সেই জন্য ওই ব্যাপারটা ছাড়া আমি কিন্তু এই ধরুন গান বাজনার অনুষ্ঠানের সাথে একদমই, আমি ওইটার পরেই আসছিলাম। এবার ধরুন এই যে পুজো কেন্দ্রিক, যেটা জানাদার একটু আগে বলছিলেন, যে পুজো কেন্দ্রিক একটা উৎসব, একটা পয়লা বৈশাখ, একটা রবীন্দ্র জয়ন্তীকে কেন্দ্র করে এই যে প্রচুর বৃহৎ বড় মাপের অনুষ্ঠান, ছোট মাঝারি বৃহৎ বড় মাপের অনুষ্ঠান গোটা রাজ্য জুড়েই অনুষ্ঠিত হয়, এবং শারদোৎসবে সেটাও তো আমরা দেখতে পাই। তো সেই সমস্ত কর্মকর্তারা, উদ্যোক্তারা কি এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে কি কোনো রকমভাবে যোগাযোগ করছেন? না না, এখন সেরকম কেউ যোগাযোগ করেনি। হুম আগে পুজোটা কিভাবে করবে সেটা চিন্তা করুক। হুম হ্যাঁ, হুম 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 কিভাবে তারা প্যান্ডেল করবে, কিভাবে ঠাকুর করবে, সেসব নিয়ে আগে চিন্তা করো, আলোটা কিভাবে করবে, তারপর তো তারপরের অনুষ্ঠান, তাই
না? ঠিক 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 একদমই একদমই। আমি শেষ আপনাকে একটা জায়গা দিয়ে শেষ করব যে যেভাবে গোটা রাজ্য জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার ছবিটা আমরা মোটের উপর বিশেষ কিছু পাচ্ছি না। আপনার কি বক্তব্য রাজ্যের এই মুহূর্তে সার্বিক যে পরিস্থিতি, একটা আতঙ্ক মানুষের মধ্যে, ভয়াবহতা কাজ করছে, আপনি দীর্ঘদিনের একজন প্রসিদ্ধ মানুষ, সকলের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? দেখুন, আমাদের সরকার যা বলছে যে নিয়ম কানুনগুলো আমরা যদি ওটা ঠিকমতো মেনে চলি, আশা করি আমরা অনেকটা সেফ থাকতে পারবো। কিন্তু ওই রাস্তায় বেরোলাম, গলায় গলায় মাস্ক ঝুলছে, মুখ খোলা, এরকম করলে তো আর হয় না। এইটা একটু নিজেদের সাবধানতা নিজেদের বজায় রাখতে হবে। জানাদা, আপনার কিছু জিজ্ঞেস করার আছে বিশ্বজিৎবাবুকে? বিশ্বজিৎকে এটাই বলছিলাম যে কিভাবে এগোলে ঠিক হবে, এই পরামর্শ যদি দেন তাহলে জেনে নিই আবার। এবং দেখুন, আগে আমি বললাম আর একটু ধৈর্য ধরুন, আমরা মিট করার চেষ্টা করছি। ওইটা হলে ওনারা কি গাইডলাইন দেয় দেখি, তারপর আমরা তার মানে পুরো বিষয়টাই আপনার বক্তব্য রয়েছে, পুরো বিষয়টাই সরকারি গাইডলাইনের উপর এখন ভীষণভাবে ডিপেন্ড করছে যে সরকার কি গাইডলাইন আপনাদের উদ্দেশ্যে। দেখুন, ওরা যেমন আমাদের আমাদের মানে আমাদের যে টেলিভিশন বলুন বা ফিল্ম বলুন, ওখানে ওনারা যেমন একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, ওনারা সেইভাবে এগোচ্ছে। এবার দেখি আমাদের ওনারা কিরকম কি গাইডলাইন দেয়। হয়তো অডিটোরিয়াম গুলো খোলা যায় কিনা, বা যা ক্যাপাসিটি হলে তার থেকে কমিয়ে ওই হলে কোনো অনুষ্ঠান করা যায় কিনা, এরকম এইগুলো দেখি। যদি করা যায় তাহলে হয়তো আমরা কিছু অনুষ্ঠান করতে পারবো। এগুলো দেখা যায়। আমরা বলবো তাদের কাছে যে যদি হলগুলো একটু খোলার ব্যবস্থা করা হয়। আমি বলছি না 1000 ক্যাপাসিটির হলে 1000 লোক নিয়ে শো করতে, যতটা ওখানে দূরত্ব বজায় রেখে যেভাবে করা যায়, তাহলে হয়তো কিছু অনুষ্ঠানও হবে। সেটাই অনুষ্ঠান হলে কি শ্রমিকরা বাঁচবে, এটাই হলো মেন উদ্দেশ্য। এটাই, হ্যাঁ, সেটাই আসল, সেটাই, সেই জন্যই আসল। তাদের দিকটাই আগে এখন বেঁচে থাকবো। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, আপনি ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পুরো এক্সপ্রেস নিউজ পরিবার আপনার কাছে আমরা এটাই কামনা করি, আপনি সপরিবারে ভালো থাকুন। অত্যন্তই প্রসিদ্ধ অডিও সেন্টার বিশ্বজিৎ প্রসাদ তার কর্ণধার, আপনারা তার কাছ থেকে তার বক্তব্য শুনলেন যে এই মুহূর্তে সার্বিকভাবে ব্যবসা তো পুরোপুরি বন্ধ বলা যেতে পারে, পুরোটাই বন্ধ। কিভাবে রিভাইভ করা যেতে পারে তার একটা বক্তব্য যে এত সহজে হার মানবেন না, আস্থা হারাবেন না নিজের প্রতি, সচেতনতাকে অবলম্বন করুন এবং নিজে সঠিক থাকুন, মনের মধ্যে ভরসা রাখুন। আমরা এই বক্তব্যটাকে আমরা শুনলাম সরাসরি অডিও সেন্টারে যিনি কর্ণধার কলকাতা থেকে বিশ্বজিৎ প্রসাদের কাছ থেকে। আপনি যেটা জানাদা, আপনি শেষ যে তার কাছে যে প্রশ্নটা করেছিলেন যে এখান থেকে রিভাইভ কি হবে, শ্রমিক কর্মচারীরা আদৌ বাঁচবে কিনা, এইটা কিন্তু আমার মনে হয় না কোথাও এখনো স্পষ্ট হচ্ছে, কোনো খুঁজে পাচ্ছি না, রাস্তায় এরকম কোনো খুঁজে পাচ্ছি না। আচ্ছা জানাদা, যেটা দেখা গেল যে জেলায় জেলায়, আমি না হয় কলকাতার কথাটা বাদ দিলাম, কলকাতাতেও সরাসরি বিশ্বজিৎবাবু তো বললেন যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, সরকারের সঙ্গে বসার তারা চিন্তাভাবনা করেছেন। আমি বলতে চাইছি যে জেলায় জেলায় আমরা দেখছি ডেকোরেটরস ইউনিয়ন তারা সমস্ত জায়গাতে জেলা শাসক এবং একই সঙ্গে মহকুমা শাসকদের কাছে তারা চিঠি দিয়েছেন এবং তারা কিছু সাহায্যের কথা বলেছেন এবং তারা অবিলম্বে একটা গাইডলাইনের কথা যেহেতু বলেছেন এবং কিভাবে এই পরিস্থিতিকে তারা রিকভারি করতে পারে তার জন্য তারা চিঠি দিয়ে তারা জানতে চেয়েছেন। আপনারা কি আপনাদের সকলে মিলে এইভাবে কি কোনো জেলা শাসক বা মহকুমা শাসকদের আপনারা দ্বারস্থ হয়েছেন? না, এরকম আমরা কোনো প্রোগ্রাম নিয়ে এইসব নিয়ে কোনো আমরা আলোচনা করিনি। পুজোই বলুন, প্রোগ্রাম বলুন বা কিছু বলুন, আমরা এই নিয়ে কোনো আলোচনা। আচ্ছা জানাদা, অন্যান্য বছর আমরা যদি এই সময়টাকে দেখি, এর আগের দিনেও এই বিষয়টা নিয়ে মানে আলোক ব্যবসায়ী যারা, ডেকোরেটর ব্যবসায়ী যারা, তারা কিন্তু এই নিয়ে এই স্টুডিওতে এই নিয়ে বিস্তারিত একটা স্মৃতিরোমন্থনও করেছেন আর তারা বিস্তারিত বলেওছেন যে অন্যান্য বছর এই সময়টাই, যে সময়টাতে আমরা কথা বলছি, দুর্গাপুজো নিয়ে একটা হিড়িক পড়ে যায়। যেমন প্যান্ডেল হচ্ছে তার প্রকারে লাইট
এবং আজকের সময় দাঁড়িয়ে প্যান্ডেল মানে থিমের প্যান্ডেল, এবং সেখানে শব্দগ্রহণের যে শব্দের যে আবহ, সে আবহটা আজকের খুব ডিপেন্ড করে, এবং তার সঙ্গে তো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রচার পর্ব অনেক আগে থেকে সব তো রয়েছে। গত বছর পর্যন্ত ছবিটা ঠিক কীরকম ছিল, এবং এই বছর এই ছবিটা কীরকম বদলে গেল? গত বছরের ছবি ছিল সবাই আমরা আনন্দে উৎফুল্ল হয়েছিলাম, সবাই যেভাবে প্রোগ্রাম বলুন, অনুষ্ঠান বলুন বা পুজো বলুন, সব যেভাবে হয়েছিল গত বছর অবধি সবাই খুব আনন্দে ছিলাম। আমরাও আনন্দে ছিলাম, শ্রমিকরাও আনন্দে ছিল, যারা কমিটি যারা পুজো করাচ্ছে ক্লাব ফাব, তারাও সব এতে ছিল। মানে এই সময়ের মধ্যে বুকিংটা আপনাদের হয়ে যেত তো? হ্যাঁ, বুকিং হয়ে যেত। আমি ব্যক্তিগত মানে পুজোর অনুষ্ঠান আমি কম করি, পুজো প্যান্ডেলে কম করি, হ্যাঁ করি না বলতে হবে, দু একটা প্রোগ্রাম করি, যেহেতু পুজো প্যান্ডেলে প্রোগ্রাম সঙ্গে জড়িয়ে থাকে, সেই জন্য সেই জায়গাতেই আমি কাজ করি। কিন্তু আমি না কাজ করলেও কেউ তো আরও তো অনেক আছে যে ছোট বড়, আমি এটা বলছি না, সবাই তো কাজ করবে, সবাই তো কাজ করবে। সেই জন্যই ওরা বলে যাচ্ছে আমরা কি করব, আমার কাছে প্রত্যেকে আসছে। এই নিয়ে আমি একটা এও করেছি, কালকেই আমাদের একটা মিটিং আছে, মানে মালিক পক্ষ নিয়ে মিটিং আছে, মালিকদেরই পয়সা নেই, আবার মালিক পক্ষই মিটিং ডেকেছে। অনেক মালিককে বলেছি তোমরা যদি কিছু সাহায্য দাও, মালিক যখন মিটিং এর বৈঠকের বিষয়বস্তুটা কি, মানে কি কারণে আপনারা? আমরা দেখেছি যে যতজন মালিক আছে তোমরা এসো, এতদিন ছোটাছুটি করছো, তাহলে তোমরা এক কাজ করো, এক জায়গায় হও, কতজন মালিক তোমরা একটা ঠিক করো। তাতে একদিন ওরা বললো 31 জন আছে। এখন আমি 31 জন আরও অনেক আছে, তোমরা জানো না, তোমরা নতুন যারা নেমেছে তুমি তার দিকে চেনো, হ্যাঁ, তোমার পুরোনোদের চেনো না তোমরা। পুরনো অনেক ব্যবসাদার আছে, তারা ব্যবসা করে, তারা পুরনো ব্যবসা, পুরনো চাল ভাতে বাড়ে একটা কথা আছে না, ওরা অনেক তোমার থেকে করে। তোমরা কি করো, বিয়ে বাড়ি মাইক বাজাও না ডিজে করো, এই তোমাদের এই। কিন্তু এছাড়া যারা আছে এরকম আছে, তাদেরকেও তোমরা বলো, যদি হয় কত লোক হবে দেখো, সেই পয়সা একটা ফার্স্ট সবাই বলছে কেন আমরা যে টাকাটা দেবো কাকে, কী জন্যে। আমি সেটা নিজে, আমাকে সভাপতি বলুন বলুন, আমাকে উপদেষ্টা হিসেবে রেখেছে আমাকে। আমি তো তোমরা আগে আমাকে একটা কে কী অনুদান দিতে পারবে বলো, তোমরা যদি আমাকে অনুদান দিতে, সে অনুদান অনুযায়ী বুঝতে পারবো যে আমি কি করতে পারবো। এর মধ্যে 11-12 জনকে একদিন ডেকেছিলাম, দেখে বললাম যারা মোটামুটি মার্কেটে থাকে তোমরা কি দিতে পারবো বলো। সবাই বলেছে এই টাকা দেবে। আর তো এই টাকা দেওয়ার পর আর বাদবাকি যারা আছে তারা কি পয়সা দেবে বলো। তারপর আমি চিন্তা করব সেটা কি করব, কিভাবে শ্রমিকরা তোমাদের সবার জন্যে, তুমিই মালিক, তুমিই শ্রমিক, রোটেশন সবাইকেই দেবো, তোমাকেই দেবো, তোমাকে দেওয়া মানে তোমার শ্রমিককে দেওয়া। কিন্তু কোথাও এক জায়গাতে আসতে হবে, তাছাড়া কিন্তু এই পরিস্থিতি মোকাবিলা করাটা, তাহলে আমি লেবার প্রবলেম মেটানো মুশকিল আছে, লেবার প্রবলেম মেটানো মুশকিল আছে। লেবার অন্য কোথাও যেতে পারছে না, যে একবার এই কাজ করেছে বুঝতে পারলেন, সে পারবে না। সে আমরাও ব্যবসাদার হয়ে বলছি যে আমি অন্য ব্যবসা করব, আমার তো মনে হয় অন্য ব্যবসা আমি করতে পারবো না, খুব লাভ আছে হয়তো, কিন্তু এটাও আবার ভাবছি যে বাহ, আমি 3 ঘন্টা প্রোগ্রাম করে 20,000 টাকা নিয়ে চলে এলাম, হ্যাঁ, তা আমি অন্য ব্যবসা কি দুঃখে যাবো বলছি। 3 ব্যবসা 20,000 টাকা নিয়ে এলাম, সেটাও যেমন আছে, 20,000 টাকা ইনভেস্টমেন্টও আমার সেরকম আছে। এখনকার টেকনোলজি পুরো চেঞ্জ হয়ে গেছে, তো সেটা করবো কি করে, এই হলো ব্যাপার। সেটা নিয়ে লড়ে যাচ্ছি, দেখা যাক কি করা যায়। কালকেই আমাদের মিটিং আছে। আমি আসবো প্রভাত দা, আমরা একটু সরাসরি আমরা আরও একজনের সঙ্গে আমরা কথা বলবো। আপনাদের এই ব্যবসায়ী, সাউন্ড ব্যবসায়ী অত্যন্তই পরিচিত নাম কনজ কুমার সাহা, বিদ্যুৎ ঘর প্রেসিডেন্ট। সরাসরি কনজ বাবু আমাদের সঙ্গে এই মুহূর্তে। কনজ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি সরাসরি এক্সপ্রেস অনলাইনে। গুড ইভিনিং আপনাকে। আশা করি আপনি ভালো আছেন এমন একটা পরিস্থিতির মধ্যেও। কনজ বাবু, এই মুহূর্তে সরাসরি মাইক ব্যবসার
ঠিক পরিস্থিতিটা কি, কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আপনার কি বক্তব্য, আপনার কি মতামত? মাইক ব্যবসায় কোভিড শুধু মাইক ব্যবসা না, সব ব্যবসাকেই হ্যাম্পার করেছে। মাইক ব্যবসার যে সবচেয়ে বড় প্রবলেম, এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যে গভর্নমেন্ট ছাড়টা দিয়েছেন, তাতে এই 50 জন লোককে অ্যাটেন্ড করার জন্য কটা মাইক লাগে। ঠিক। হ্যাঁ, অতএব এর ভবিষ্যৎ যতক্ষণ না রেগুলারাইজ হচ্ছে, কোনো ভাবনা চিন্তা বলে কিছু আসছে না। আর আমরা তো ভেন্ডার, সবাই জানে অনেক টাকার মালিক, সবই ঠিক আছে, কিন্তু আমাদের সঙ্গে তো শুধু আমরা নই, আমাদের অনেক এমপ্লয়িজ আছে, তাদের ফ্যামিলিগুলো আমাদের উপর ডিপেন্ডেন্ট। এবং আমরা বাধ্য কেন, আমরা বাধ্য মানসিকভাবে, মানে সবভাবে বাধ্য যে তাদের জন্য কিছু করা। তারাও কাঁদছে, হ্যাঁ, তারাও ভালো নেই, তাদের বাঁচানোটা এখন বড় কোশ্চেন হয়ে গেছে। এবং আমি যতদূর বুঝেছি, গভর্নমেন্টের সেরকম কোনো স্কিম নেই বা গভর্নমেন্ট পারছে না যে এদের হেল্প করার জন্য। আপনি প্রশ্ন করছিলেন যে আমরা কারো কাছে ডেপুটেশন, আমরা কথা বলেছি অনেকের সাথে, তারা বলেছে যে শুধু তো আমরা নই, অনেক অনেক ফ্যাকাল্টি আছে, আমাদের নিজেদেরটা নিজেদের ভাবার জন্য। এই কোভিড কিন্তু চলবে, কোভিড নিয়ে কি করে বাঁচা যায় সেটা নিয়ে রাস্তা বের করতে হবে। কনজবাবু, একটু আগেই জানাদা যে কথাটা বলছিলেন, তার আগেই বিশ্বজিৎ প্রসাদ আমাদের সঙ্গে ছিলেন, তিনিও একটা কথা বলছিলেন, এবং এইটা আজকের সময়ে দাঁড়িয়ে জানাদা যেটা বলছেন খুব ইম্পর্টেন্ট, যে আপনারা তো ব্যবসায়ী রয়েছেন, ঠিক আছে, কিন্তু এই যে বহু বহু যুবক, বহু মানুষ আপনাদের এই ব্যবসাটার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, তারা কিন্তু একেবারে মাঠে মারা যাচ্ছেন এমন একটা পরিস্থিতি। তাদের জন্য বিকল্প কি ভাবনা? বিকল্প শুনুন, এই কাজ যতক্ষণ না রিস্টার্ট হবে, আমরাও তাদের বিরাট খুব সাহায্য করতে পারবো না। আমরা যারা পারি তাদের স্যালারিটা দিয়ে যাচ্ছি, চেষ্টা করে কতদিন টানতে পারবো সেটা। প্রত্যেক ভেন্ডারের অবস্থা এক নয়। হ্যাঁ, প্রত্যেক ভেন্ডার সবাই যে ভাবে যে খুব ভালো আছে তা নয়, কারণ অনেকের লোন আছে, ইএমআই চলছে। হ্যাঁ, তারা ইএমআই দিতে পারছে না, তাদের ক্রেডিট রেটিং নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাংক তাদের ফোন করছে। হ্যাঁ, তো এই এখন একরকম এক ফ্যামিলি মনে করে আমরা যতক্ষণ পারবো একসাথে বাঁচবো, এইটুকু বলতে পারি। কিভাবে কি করবো, কিভাবে কি হবে এখন বোঝা যাচ্ছে না। আমি কনকবাবু একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে এর আগেও আমরা ডেকোরেটরের যারা ব্যবসায়ী, আলোর সঙ্গে যারা যুক্ত, তারা এই স্টুডিওতে, তাদের নিয়েও আলোচনা হয়েছে। তাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় তারা আছেন, এবং সেটা একটা খুব অত্যন্তই সমস্যাদায়ক জায়গা। সেটা হচ্ছে যে সারা বছর তারা যে রাজ্য সরকারের যে কাজ করেন, একেবারে পঞ্চায়েত নির্বাচন থেকে আরম্ভ করে লোকসভা, তার পাশাপাশি ছোট মাঝারি বড় এসব কাজ তো রয়েছে। ডেকোরেটর ব্যবসায়ী, আলো ব্যবসায়ীদের যেটা দাবি, যে তারা কিন্তু পঞ্চায়েত থেকে আরম্ভ করে লোকসভায় বৃহৎ যে কাজ, তার কিন্তু একটি কানাকড়িও তারা কিন্তু এখনো পর্যন্ত পাননি। এই মহামারীর সময়ে, এই বিপদের সময়ে তারা যদি এই টাকাটা হাতে না পান, তাহলে পরে গিয়ে কি করবেন? এখনই তো সবচেয়ে সমস্যাদায়ক একটা পরিস্থিতি। কি বক্তব্য আপনার? এই পরিস্থিতি তো আমরা শুনেছি দীর্ঘদিন ধরে চলে আসছে। আমার যেটা মনে হয় যে টাকা কেন পাচ্ছে না, এটা গভর্নমেন্টই ভালো আনসার দিতে পারবে। কেন দিতে পারছেন না তারা, তাদের কিসের বাধ্যবাধকতা, এটা তারা বোঝাতে। এখন এটা শুধু গভর্নমেন্টের প্রবলেম না, আমরা যাদের কাজ বিগত করে রেখেছি, তারা এই কোভিডের সুযোগে অনেকে কিন্তু যারা দিতে পারে, তাদেরও প্রবলেম আছে বলে তারা টাকা আটকে দিয়েছে। শুধু যে গভর্নমেন্ট সেক্টর, খালি গভর্নমেন্টকে দায়ী করব, গভর্নমেন্ট করে না, দিস ইজ নট ফেয়ার। তাদের হয়তো কিছু প্রবলেম আছে, তবে তারা যদি দিতেন, আমি মনে করি আমাদের টাকা যদি এখন না দিয়েও আমাদের ওয়ার্কারদের জন্য তারা কিছু করেন, তাদেরও যদি ডাইরেক্ট কিছু পয়সা পৌঁছে দেওয়া যায়, উই উইল বি রাদার হ্যাপি যে ওই লোকগুলো বাঁচলো। হ্যাঁ, কারণ আমাদের লোন আমাদের ক্লিয়ার করতে হবে, আমাদের অন্য জিনিস, আর আমাদের জিনিসগুলো ইউজ হয়ে গেলে তো আর বিক্রি করে দাম পাওয়া যায় না। যে আমি সোনা বিক্রি করে দিলাম, দাম পেলাম, আমি এখানে শোধ করলাম, উপায় নেই। আর মেডিকেল কিছু সাপোর্ট আমাদের লোকেদের দেওয়া যায় কিনা, আমি কাউকে দোষ দিতে ভালোবাসি না।
হ্যাঁ, আর আমার সেক্রেটারি এখানে রয়েছেন, যদি একটু আপনারা সময় দেন একদম তিনি নিশ্চয়ই আপনি কিছু মুভ করতে পারেন। তিনি আপ- আমি মুভ করে দিচ্ছি, একদম ওনারও নিশ্চয়ই। কিছু বক্তব্য থাকতে পারে। নিশ্চয়ই আমি নিশ্চয়ই। আমি কাউকে দোষ দেওয়া পছন্দ করি না, এটা আমাদের ধরুন এটার জন্য কেউ প্রিপেয়ার ছিল না, না গভর্নমেন্ট না সাধারণ লোক, কেউ আমরা ভাবিনি এটা কি হবে। কেউ এই পরিস্থিতির জন্য কিন্তু তৈরি আমরা ছিল যদি না। হ্যাঁ, কিন্তু আমরা যদি একে অপরকে সাহায্য করি হুম। যে না আমরা একটা লোককেও হারাবো না, তাহলে উই ক্যান ফাইট ইট আউট। আমি আপনি কিন্তু একটু খুব এটা মনে ক্যামেরাটা মুভ করি। করুন, আপনাদের যিনি আমি- সম্পাদক আপনার সঙ্গে রয়েছেন। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গুড ইভিনিং, আমি রাজশেখর রয়েছি এই মুহূর্তে সরাসরি অনলাইনে। আপনার নাম রোহন ঘোষ। রোহন বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমি। রোহন বাবু, এই মুহূর্তে যা পরিস্থিতি সেটা তো একটু আগেই কনজ বাবুর কাছ থেকে শুনছিলাম। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে জানা সাউন্ডের কর্ণধার প্রভাত জানা রয়েছেন। আমার একটা প্রশ্ন, আপনি তো নিজে সম্পাদক, আপনারা এই নিয়ে কতখানি সরকারের সঙ্গে আলোচনা করছেন? এবং জানাদা যেটা অনেকক্ষণ আগেই বলছিলেন, বিশ্বজিৎ দাকে প্রশ্ন করেছিলেন যে এখান থেকে রিভাইভের পথটা কোথায়, তার কারণ এই তো 4-5 মাস দেখতে দেখতে 1-2 মাস করতে করতে কেটে গেল। এই সময়টা যদি আরো বাড়তে থাকে তাহলে এখান থেকে কিভাবে রিভাইভ করবেন? দেখুন, আমরা বিভিন্ন সময় কাজ করতে গিয়ে আমাদের অনেকেই মেম্বাররা গভর্নমেন্টের অনেক নেতামন্ত্রীর সঙ্গে তো আলাপ টালাপ থাকে, তারাও নিজেদের মতন চেষ্টা করে কথাবার্তা বলেছেন সরকারের সঙ্গে, মানে রাজ্য সরকারের সঙ্গে। রাজ্য সরকারও প্রচুর একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা এক্ষুনি কোনো একটা ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি হিসেবে তো আলাদা কোনো সাপোর্টের কথা চিন্তাই করতে পারছেন না। প্লাস ওনাদের নানা রকম বাধ্যবাধকতা, মানে করোনা মোকাবেলাটাই এতটা একটা কঠিন পরিস্থিতি, তার মধ্যে ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়াটা খুবই ডিফিকাল্ট। কাজে আমরা চেষ্টা করছি আমাদের মেম্বারদের জন্য যতটা কিছু করা, আমাদের মেম্বারদের বলা আছে যদি কারোর কোনো রেশন টেশন দরকার হয়, আমাদের যে অ্যাসোসিয়েশনের যে পুঁজি টুজি যা আছে সেগুলো ব্যবহার করে আমরা মেম্বারদের বলে রেখেছি যে আমরা কোনো ওয়ার্কারদের যদি অসুবিধা হয় তাহলে আমরা রেশন নিশ্চয়ই পাঠাবার ব্যবস্থা করবো লোকালাইজ ভাবে, মানে যে এরিয়াতে আমাদের যে মেম্বারের সাহায্য দরকার হবে আমরা তাকে রেশনের ব্যবস্থা করবো। প্লাস আমরা আরেকটা যেটা করছি যে যদি কোনো কারোর মেডিকেল এমার্জেন্সি কিছু হয় তাহলে আমরা সংগঠনের তরফ থেকে তাকে মালিক পক্ষকে একটা লোন দেবো ইন্টারেস্ট ফ্রি। হ্যাঁ, তো সেটা দিলে তারা হয়তো সেই যে ওয়ার্কার আছে তার বাড়ির লোকের চিকিৎসাটা অন্তত হতে পারে, সেটা আমরা আমাদের তরফ থেকে বলে রেখেছি। কিন্তু আমি জানতে চাইছি রোহন বাবু, এই লোনটা তারা কোথা থেকে পাবেন? আমাদের সংস্থা আমরাই দেবো। মানে কত টাকা পর্যন্ত আপনারা লোন দিতে পারবেন? সেটা কেস আমাদের সামর্থ্য অনুযায়ী এবং সেটা কেস টু কেস বেসিসে। আচ্ছা, মানে বেশি হলে আমরা পারবো না, আমাদের যতটা পুঁজি তার বাইরে তো কি আমরা কিছু করতে পারবো না। আমরা চেষ্টা করতে চাঁদা করে দেওয়ার, সেই চাঁদাটা যদি এনাফ হয় তাহলে আমাদের ধরুন এতদিন ধরে মেম্বারশিপ রেশনে যদি কিছু সেখান থেকে কিছু টাকা দেওয়া যায়, সেখান থেকে কিছু টাকা দেওয়া যায়। প্রভাত, সেটা লোন, আপনার কোনো সেটা প্রশ্ন রয়েছে সম্পাদকের কাছে? উনি যেটা বলছেন একবারে এই যে আমি আসছি তার আগে আমি আপনাকে রোহন বাবু, আপনাকে একটা জায়গা দিয়ে শেষ করবো। আপনি যেহেতু সম্পাদক পদে রয়েছেন, বৃহৎ একটা পরিবার, একটা অ্যাসোসিয়েশন, এইটার দেখাশোনার দায়িত্বে রয়েছেন। আপনার পুরো টিম আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে, আপনার পিছনেই রয়েছে। গোটা রাজ্য জুড়ে যে এত এত মানুষ এই ব্যবসাটার সঙ্গে যুক্ত, রোহন বাবু, তাদের উদ্দেশ্যে আপনি নিজে একজন সম্পাদক হিসেবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? কারণ বহু ছোট ব্যবসায়ী রয়েছেন, মাঝারি ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু প্রচন্ড জাঁতাকলে পড়ে গিয়েছে, তারা ভেবে উঠতে পারছেন না কি করবেন। তারা অত্যন্ত অসহায় পরিস্থিতিতে, কেউ সবজি বিক্রি করছেন, কেউ কোনো দোকানে গিয়ে কাজ করার মতো অবস্থাটুকু তাদের কাছে এই মুহূর্তে নেই। তাদের উদ্দেশ্যে কি বলবেন, কি বক্তব্য আপনার? দেখুন, কোনোভাবে কোনো আশার কিরণ তো আমরা দেখতে পাচ্ছি না কেউই, ঠিক আছে। শুধু আমরা এটুকুনি আমাদের সদস্যদের অনুরোধ করেছি যে যেটুকুনি অন্তত স্যালারিটা না দেওয়া যায় অন্তত সেটুকুনি দিয়ে কিংবা পার্ট দিয়ে যতটা চালু রাখা যায়। তাছাড়া এক্ষুনি আমাদের কাছে কোনো বিকল্পই দেখা যাচ্ছে। কলকাতা শহরে অন্তত কিছু কিছু বিয়ে বাড়ির কাজ শুরু হয়েছে 25 জন 50 জনে, তাতে সত্যি কথা বলতে কাউরই কোনো রকম বিশেষ সুবিধা হচ্ছে না। মানে কোন রকমে হয়তো সেই কাজটার উঠলো, তো মানে সামথিং ইজ বেটার দ্যান নাথিং একটা সিচুয়েশনে হয়তো কিছু কিছু ছোট ছোট কাজ হয়েছে। এবং যারা যারা ধরুন আমাদের অনেকে ডেকোরেটরদের মধ্যে ধরুন কার্পেন্টার রয়েছে, তারা হয়তো কিছু কার্পেন্টারি কাজ করছে। যারা সাউন্ডের কিছু ছেলেরা একটু ইলেকট্রিক্যালের কাজ কম যায়, তারা সেই ধরনের কাজ করে।
দিন গুজরান, তার তার বেশি কিছুই করার নেই। ধন্যবাদ মানে ধন্যবাদ খুবই জোহন বাবু, আপনি সঙ্গে থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ধরে আপনি আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন। তার আগে কনজ বাবু ছিলেন। আপনার পুরো টিমকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। যেটা একটু আগে আমার প্রশ্ন ছিল প্রভাতদা, যে এই যে সরকারের যে টাকা, একটা কথা কনজ বাবু ঠিক বলেছেন যে এই পরিস্থিতির জন্য কেউ তো ভাবেনি যে এরকম একটা পরিস্থিতি চলে আসবে, কিন্তু এই যে একটা ট্র্যাডিশন, আপনার 42 বছরের ব্যবসা, প্রায় 50 বছর ছুঁই ছুঁই, এই যে দীর্ঘদিনের ব্যবসা, এই ট্র্যাডিশনটা কবে মুক্তি হবে? আমি ধরে নিলাম যে 6 মাস আগে কোনো নির্বাচন গেছে, 1 বছর আগে গেছে, কবে পঞ্চায়েত নির্বাচন গেছে, কবে লোকসভা গেছে, আর মাত্র কয়েক মাস পর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। দীর্ঘদিন ধরে সরকারের ঘরে লক্ষ লক্ষ টাকা আপনাদের পড়ে আছে। যারা ব্যবসায়ী, যারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলছেন, সবার এক অবস্থা। এর কবে পরিবর্তন হবে, এ নিয়ে আপনারা কি ভাবছেন? এ নিয়ে আমরা জেলা শাসকের কাছে গেছি, অনেকবারই গেছি, হ্যাঁ, গিয়ে কোনো উত্তর পাইনি, উত্তর পাইনি। আচ্ছা, যে ব্যস্ত না হয় এতে আছে, এখন না হয় লকডাউনের পয়সা এসেছে, ভাবলাম সরকার নানা রকম এতে ব্যস্ত আছে, কিন্তু এর আগে লকডাউনের আগে অবধি আমরা এতবার গেছি, গিয়ে আমরা ফেড আপ হয়ে গেছি, ফেড আপ গিয়ে আমরা কোনো রকম সাহায্য পাইনি। আমার পয়সা আমাকে আমরা এখন এই পয়সারে আমি আমার শ্রমিকদের এই যে এতে বলেছি, দেখ আমি যদি এই সরকার থেকে আমি যদি এই টাকা পাই, যার টাকা পাই যদি পাই, আমি সবাইকে হেল্প করব, সবাইকে হেল্প করব। 30 জন ব্যবসায়ী 2 জন করে যদি শ্রমিক হয় বা একজনকে শ্রমিক আমি হেল্প করব, সে পাইনি, এটা আমার মনে আছে। কিন্তু সরকার কোনো রকমেই কোনো আমাদের হেল্পের কোনো ই নেই, কোনো যে সাজেশান দেবে বা কোনো কিছু দেবে, যাচ্ছি ফিরে আসছি, যাচ্ছি ফিরে আসছি। আগে কি ছিল, আমাদের এসডিও অফিস ছিল, সামনে এসডিও সাহেবের কাছে বললাম, এই কি জানলাম, মহাশাসকের যাচ্ছি, এখান থেকে মহাশাসকের কাছে যাচ্ছি, অনেকেও কিছু উত্তর পাচ্ছি না, কিছু পাচ্ছি না। এই এতবার যাতায়াত বিফল হচ্ছে, কোনো কিছু শুধু যাতায়াত হচ্ছে, যাতায়াতই হচ্ছে, আসলে কিছু হচ্ছে না। কিন্তু এইরকম একটা ভয়াবহ পরিস্থিতি যদি আপনাদের অন্তত কিছু টাকাও, একটা পার্সেন্টেজও আপনারা যদি হাতে পেতেন, তাহলে তো এই পরিস্থিতিটাকে কিছুটা আমরা বাগানো যেত। হ্যাঁ, কিছুটা বাগাতে পারতাম, মানে শ্রমিকদের ঠেকাতে পারতাম। এখন আমি পরে গিয়ে কোথায় যাবো ঠিক নেই, পরের কথা এটা করতে পারতাম। এই যেটা যেটা জানাদা, আপনিও জিজ্ঞাসা করছিলেন বিশ্বজিৎ বাবু এবং একই সঙ্গে কনজ বাবুরা কথা বলছিলেন যে এর থেকে বেরিয়ে আসার একটা তো কোথাও তো একটা বিকল্প একটা জায়গা তো আমাদের ভাবতে হবে। কারণ দেখুন, আপনাদের যে অবস্থাটা সেটা হচ্ছে যে আপনারা প্রথম ভেবেছিলেন 1টা মাস পরে এই পরিস্থিতি কেটে যাবে, আপনারা ভাবলেন 2 মাস পরে কেটে যাবে, তারপর ভাবলেন এই হয়তো কাল কেটে যাবে, পরের সপ্তাহে কেটে যাবে, এই হয়তো প্রধানমন্ত্রী কিছু বললেন, এই হয়তো মুখ্যমন্ত্রী বললেন। কিন্তু পরিস্থিতি যে তিমিরে, তাতে করে কিন্তু কলকাতার পর এবার রাজ্যের পরিস্থিতিও অত্যন্ত দিনের পর দিন ভয়ানক হচ্ছে। কন্টেনমেন্ট জোনের এলাকা প্রতিদিন বাড়ছে। আপনাদের আমি বলছি যে পুরো 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 একদম স্তব্ধ একটা পরিস্থিতি। এক্ষেত্রে বিকল্প জায়গাটা যদি কিছু না ভাবা হয়, তাহলে তো একবারে সম্পূর্ণ মাঠে মারা যাবে। আমি জানো, আমি আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমার সঙ্গে রেডিও ভয়েস, একেবারে বাংলার অত্যন্তই জনপ্রিয়, রাজনীতি থেকে আরম্ভ করে সংস্কৃতি, রেডিও ভয়েসের কর্ণধার এই মুহূর্তে অভিজিৎ দাস আমার সঙ্গে। অভিজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি সরাসরি আমি রাজশাহী এক্সপ্রেস অনলাইনে। গুড ইভিনিং অভিজিৎ বাবু। এই মুহূর্তে আমি জানতে চাইবো একটাই কথা, যে আপনাদের ব্যবসার এই মুহূর্তে হাল হাকিকাত সকলেই বলছেন অত্যন্তই মন্দা পরিস্থিতি। এখান থেকে বেরিয়ে আসার কি কোনো ভাবনা আপনারা ভাবছেন? আপনাদের সঙ্গে যারা শ্রমিক, কর্মচারী, গভর্নমেন্টের ঘরে এত টাকা বাকি, পুরো জায়গাটা, পুরো পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, প্রায় 4 মাস রানিং। তো এতগুলি লেবার বা ফ্যামিলি নিয়ে কি করে চলে বুঝতেই পারছি না। কেন প্রত্যেক মাসেই ভাবছি যে এবারে বোধহয় লকডাউনটা উঠে যাবে, কিছু হয়তো ভালো মানে দিক দেখতে পাবো, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন যে অডিটোরিয়াম গুলো যদি খুলে দেওয়া হয়, আর 50 জন যিনি যেটা ছিল ওটা যদি 100 থেকে 150 জন করা হয় আগামী দিনে, তাহলে খুবই উপকার হয়। এই হচ্ছে ব্যাপার। আর যদি কোনোভাবে আমাদের মানে কিছু হেল্প করতে পারেন, মানে আমাদের থেকে হচ্ছে কি, আমাদের যারা টেকনিশিয়ান আছে তাদের ফ্যামিলি আছে, কি করে চলবে?
যদি আমাদেরই না চলে বা আমাদের রোজগার যদি না থাকে, তাহলে তাদের আমরা কি করে চালাবো? এটাই হচ্ছে ব্যাপার। না, একটু কিছুক্ষণ আগেই অডিও সেন্টারের বিশ্বজিৎ বাবু একটা কথা বলছিলেন যে খুব শীঘ্রই তারা চেষ্টা করছেন নবান্নের সঙ্গে বসার, রাজ্য সরকারের সঙ্গে বসার, যে এই পরিস্থিতিতে তাদের ব্যবসা মাঠে মারা গেছে, কি করা যেতে পারে। একটা তো আলোচনার মাধ্যমে একটা যোগসূত্র তো বের করে আনতে হবে। আপনি নিজে একজন ব্যবসায়ী হিসেবে কি মনে হয় আপনার, যে কোন জায়গায় নিয়ে গেলে সরকারের সঙ্গে কোন আলোচনাটা করলে সেই ক্ষেত্রে আপনাদের ব্যবসাটা আবারও পুনরায় সহাবস্থানে ফিরতে পারে, ফ্রুটফুল হতে পারে আলোচনা? প্রথম কথা হচ্ছে, যদি ওষুধ না বেরোয় তাতে তো একটু সমস্যা হবে। দিদি তো একা উনি কিছু করতে পারবেন না, ওনার হাতে তো কিছু নেই। কিন্তু যদি এই 50 জনটা যদি 100 বা 150 জন করা হয় এবং হলগুলো খুলে দেওয়া হয়, যেভাবে আমাদের গভর্নমেন্টের প্রসেস সেইভাবে মেনটেন করে যদি কিছু প্রোগ্রাম করা যেতে পারে, আর কিছু পারমিশন আছে পিপিএল, আইপিএল, নোবেক, এই পারমিশন গুলো যদি 2 বছরের জন্য আমাদের বন্ধ করে বা দেয়, তাহলে অন্তত কিছুটা হেল্প হয়। আর দিদি যদি কিছু ভাবেন আমাদের এই যারা কর্মচারী আছে তাদের জন্য, তাহলে আমার মনে হয় কিছু বেটার হবে। মানে আমাদের তো আলাদা করে কোনো ব্যবসা নেই বা অন্য কিছু চিন্তাধারা কি করব, এই ব্যবসা থেকেই আমার ফ্যামিলি বা আমাদের যারা আমাদের কাছে কর্মচারী, তো এই ফ্যামিলির সাথে মানে এই ব্যবসার সাথে তো আরো অনেকে জড়িত আছে। আজকে যদি আমাদের এরকম অবস্থা হয়, ছোটখাটো ব্যবসায়ীরা তাদের কি অবস্থা হবে সেটাই চিন্তা করতে পারছি না আর কি। ঠিক কথা, যারা একেবারে নবী। আমাদের তরফ থেকে আমাদের প্রেসিডেন্ট কনসা আছেন, ওনার সাথে এর মধ্যে মিটিং হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে দিদির কাছে গিয়ে কথা বলে যদি কিছু শুরু করা যায়। না, ইতিমধ্যে কনজ কুমার সাহা তিনি আমাদের সঙ্গে কথা বললেন, আপনাদের যিনি সম্পাদক তিনিও সরাসরি কথা বলেন। তারা চাইছেন যে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি সাক্ষাৎ করতে চান। কিন্তু আপনারা যেটা বলছেন যে আপনারা তো ব্যবসায়ী ঠিক আছে, কিন্তু নতুন যারা একেবারে নবিশ এমন বহু ব্যবসায়ী আছেন যারা ছোট ছোট করে ব্যবসা করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, যে এখন যা পরিস্থিতি আছে সেই পরিস্থিতির উপরে এই করে নিজেদের চিন্তা ভাবনাকে কিছু বদলে যদি কিছু অন্য কিছু করতে পারে। কারণ এখন এই ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের অবস্থা আমার যা মনে হয় আগামী 6 মাস এরকম অবস্থা আরো খারাপ যাবে। ঠিক ঠিক। ধন্যবাদ অভিজিৎ বাবু, নমস্কার। সঙ্গে থাকবেন আপনি, ভীষণ ভালো থাকবেন, সচেতন থাকবেন। আমাদের হাতে সময় আজকে আর মাত্র 1টা মিনিট রয়েছে। আমাদের হাতে সময় কিন্তু একদম কিন্তু নেই আমার হাতে। আমি জানি না পরের সময়টা আমার হাতে আর 2 মিনিট আমি কি করে পরবর্তী যে ফোন লাইনে আছেন, আমার হাতে সময়ের একদম শেষ। আমি সরাসরি প্রবাদ আপনার কাছে আসছি। যে কথাটা হচ্ছে একটু আগেই যিনি বললেন, যে অভিজিৎ দাস রেডিও ভয়েসের, তিনি বলছেন যে তাদেরকে বিকল্প কোনো কিছু কর্মীদের কিছু একটা বিকল্প পথে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ তার বক্তব্য হচ্ছে যে আগামী 6 মাস তো এরকম একটা পরিস্থিতিতেই যেতে পারে। বিকল্প পথে যাওয়ার আমি তো অনেক রকম, আমি যেসব স্টাফ আছি তাদেরকে অনেক রকমভাবে বলেছি এই করার জন্য, তারা ঠিক সাহস পাচ্ছে না এগুলো। আর মুদি তো বিকল্প, আমি একটা কোনো ব্যবসা করো, তারপরে আবার চালু হয়ে গেলে আবার সবাই যেমন ছিল তেমন করবে। যা ডেলি যদি 200 টাকা 300 টাকা কামাতে পারিস, আমার কাছে কেউ হয়তো 800 টাকাও পায়, কেউ 600 টাকাও পায়, কেউ এই টাকায় পার ডে হয়তো পায়, এরকম প্রোগ্রাম থাকলে। আমাদের যখন প্রোগ্রাম থাকে পরে আমরা সবসময় নিজের স্টাফ হয় না, অন্য কোনো টেকনিশিয়ান দিয়ে আমরা সেখান থেকে নিয়ে কাজ করি, কারণ তারা পয়সা পায়। কিন্তু এখন তো কাজই নেই, তারা পয়সা পাবে করতে নেই। তাদেরকে বলেছি যে তোমরা করার জন্য যদি কিছু করতে পারো, তারা করার কিছু করতেই পারবে না। বলছি 1-2 হাজার টাকা দিয়ে দেখো কিছু করতে পারবে না। 10-20 হাজার টাকা দেওয়া যায়, সেটা আলাদা হতে পারে। কেউ কিছু করতে পারছে, সুযোগ দিয়েওছি, এভাবে দেখেছি, পারবে না। আচ্ছা জানাতা, একটা কথা হচ্ছে যে এর আগে কনজ কুমার সাহা তিনি বক্তব্য রাখছিলেন, আপনাদের সম্পাদক একই সঙ্গে বিশ্বজিৎ প্রসাদ, তারাও বলছেন যে তারা খুব শীঘ্রই সরকারের সঙ্গে তারা আলোচনা করবেন। আমার মনে হয় যে দক্ষিণবঙ্গের যে মাইক ব্যবসা, তার মধ্যে আপনি একজন জায়েন্ট এবং আপনার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনার কি মনে হয় যে যদি সরকারের কাছে তারা যে কথাটা বলছেন তারা আলোচনা করবেন? আমি যদি একেবারে প্রান্তিক স্তর থেকে আপনার কাছে জানতে চাই যে মুখ্য এই 3টে দাবি সরকারের কাছে রাখা উচিত,
এবং এই তিনটে দাবি নিয়েই কিন্তু মাইক ব্যবসায়ীদের এগিয়ে যাওয়া উচিত বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। আপনার কি মনে হয় কোন তিনটে দাবি সরকারের কাছে এই মুহূর্তে আপনাদের তরফ থেকে খুব বেশি ইম্পর্টেন্ট? আপনার দাবি এখন এই লকডাউনের এতে সব কিছু এতে জনসংযোগ যদি সেরকম হয়ে থাকে তা হলের মধ্যেই প্রোগ্রাম করার পারমিশন দেওয়া হোক, সেটা একটু হ্যাঁ বাড়িয়ে দেওয়া হোক। 50-60 জন, যেমন বিয়ে বাড়ি শুনছি 50-60 জন, 50-60 জনে কোনো কিছু করতে পারবে না। একটা কোনো অনুষ্ঠান করতে গেলে কোনো একটা, কিন্তু অন্তত সভাগৃহে অনুষ্ঠান করার পারমিশনটুকু দেওয়া হোক। একটা ক্লাব করে হয়তো অনুষ্ঠান করবে। আমি প্রভাতে আমাদের হাতে সময় আজকে আর একদম নেই, আমি তার মধ্যে একেবারে সর্বশেষ একটা সরাসরি কথা বলবো। আপনারই পরিচিত শ্রুতি সাউন্ড দেবব্রত দাস নদিয়ার নবদ্বীপ থেকে এই মুহূর্তে অত্যন্তই জনপ্রিয় এই শ্রুতি সাউন্ড। দেবব্রত বাবু, আপনাকে গুড ইভিনিং। আমি রাজশেখর, এই মুহূর্তে এক্সপ্রেস অনলাইনে। এই মুহূর্তে আপনাদের ব্যবসার যে হাল হাকিকত, আমরা দক্ষিণবঙ্গের কথা বলছি জানাদার সঙ্গে, তার পাশাপাশি কলকাতার কথা এক্ষুনি বহুজন সেখানকার ব্যবসায়ীরা জানাচ্ছিলেন, মালদহ, মুর্শিদাবাদ এবং এই যে বিস্তীর্ণ এলাকা উত্তরবঙ্গ পর্যন্ত আপনার ব্যবসা প্রসিদ্ধ। কোন জায়গায় দাঁড়িয়ে কি ভাবছেন? কোন জায়গায় দাঁড়িয়ে বলতে হচ্ছে, আমাদের তো সে ব্যবসা বন্ধ রয়েছে সে মাধ্যমিক পরীক্ষার থেকে। মাধ্যমিক পরীক্ষার 7 দিন আগে থাকতে পরীক্ষা আমাদের ব্যবসা বন্ধ রয়েছে। তারপর তো তাই মহামারী করোনার জন্য পুরো একদম লকডাউন। এবার আমাদের যেরকম স্টাফ সমস্ত কিছু টোটালটাই এখন পুরো বসা। আর ব্যবসা বলতে কি, আমরাও চাইছি যে এখন সরকারের কাছে কি অনুদান চাইবো, কতই বা চাইবো, কি বা দেবে। এবার স্টাফেদের তো শুধুমাত্র হয়তো চাল ডাল হয়তো রেশনে দিচ্ছে এই পর্যন্ত, এর মধ্যে। এবার আমরা চাইছিলাম এইভাবে না করে যদি আমাদের কাজটা কোনো রকম ভাবে, সে ছোট করে হোক, কাজটা যদি একটুখানি স্টার্ট করে দেয়, কাজটা যদি আমাদের চালু হয়ে যায়, তাহলে আমাদের একটুখানি হলেও সে বুকে জল আসবে। যে এতদিন ধরে আমরা, তার থেকেও সব থেকে যেটা সমস্যা হয়েছে, আমাদের অ্যাম্পলিফায়ার, মেশিন, মিক্সচার যে সমস্ত পড়ে রয়েছে, এতদিন পড়ে থাকতে থাকতে ব্যবসা এইগুলোতে জিনিস যন্ত্রপাতিগুলো নষ্ট দিকে চলে যাচ্ছে। দেবব্রত বাবু, আমরা যেটা জানি যে দুর্গাপুজো, কালী পুজো, বাংলায় বহু পুজো আছে, যে পুজোয় আপনার একটা বড় ভূমিকা থাকে, আপনার প্রচুর কন্ট্রাক্ট থাকে, সেখানে প্রচুর মাইক, সাউন্ড বক্স আপনি সরবরাহ করেন। এখন কি পরিস্থিতি? দুর্গাপুজো আর মাত্র মানে মাসখানেকের অপেক্ষা, এতদিনে অন্যান্য বছর আপনাদের কন্ট্রাক্ট প্রায় শেষ হয়ে যায়। এই বছরের কি পরিস্থিতি, কি বলছেন উদ্যোক্তারা, পুজো কমিটির? এবছরে আমরা যে সমস্ত, আমাদের পার্মানেন্টের কাস্টমার সবাইকে কন্ট্যাক্ট করা হয়েছে, কিন্তু সবারই মুখে একটাই কথা যে এখন পরিস্থিতির উপর মোকাবেলা করে কি করবে আমরা এখনো জানি না। এখনো পর্যন্ত কোনো কন্ট্রাক্ট তো হয়নি, কোনো কমিটিরই কখনো সিদ্ধান্ত হয়নি পুজো করবে কিনা। আমরা তো দুর্গাপুরেও তো অনেক কটা, প্রায় 10 জায়গায় মতন শেড থাকে, উত্তরবঙ্গে থাকে, আসামে থাকে, ত্রিপুরাতে থাকে, আগরতলায় থাকে, ময়নাগুড়িতে থাকে, ধূপগুড়িতে থাকে, যদি আপনার ওয়েস্ট বেঙ্গলে পরিস্থিতি হয়, আপনি যেটা বলছিলেন যে আসাম, ত্রিপুরা, এই ভিন রাজ্যগুলোর পরিস্থিতি, সেখানকার কমিটি, উদ্যোক্তারা তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন, সেখানে কি এই বছর পুজোতে যাওয়াটা সম্ভবপর হবে? না 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 না, এখান থেকে এই মুহূর্তে কোনো মতেই সম্ভবপর নেই, কারণ ওনাদের যে সমস্ত ট্রান্সপোর্টে আমাদের মালপত্র যায় সেই সমস্ত গাড়িগুলো বন্ধ, ট্রান্সপোর্টই বন্ধ। আর তারপরে যেরকম হচ্ছে ওইখানকার কমিটিতে, ওদের ওইখানেও সে একই সমস্যা রয়েছে। এবার আমরা যেরকম আগরতলা, ত্রিপুরাতে এখন নবদ্বীপেরই ম্যাক্সিমাম, নবদ্বীপের প্যান্ডেল, লাইট, মাইক, প্রতিমা সবই নবদ্বীপ, এমনকি ঢাকি পর্যন্ত নবদ্বীপ থেকে যায়। সেটা টোটাল কাউকে এখনো পর্যন্ত কন্ট্যাক্ট হয়নি। এখনো যেরকম রয়েছে, এখনো কোনো আশা এখনো পর্যন্ত দেখিনি। আশা হলো বলতে এখনো দেখিনি। এমনকি কি বলবো আর কি, এখন কি হবে, এখন কি হবে, কি চলবে না চলবে, এখন সেটাও বলতে পারছি না। ধন্যবাদ, সঙ্গে থাকবেন দেবব্রত দাস। আপনি আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন, আপনাকে অসংখ্য অভিনন্দন আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনি ভালো থাকুন, সচেতন থাকুন এই আবহে। দর্শক বন্ধুরা, আজকে আমাদের হাতে সময় একদম নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। অসংখ্য অভিনন্দন দক্ষিণবঙ্গে মাইকের ক্ষেত্রে যিনি একেবারে বলা যেতে পারে একটা প্রতিষ্ঠান, সেই জানা মাইকের কর্ণধার প্রভাত জানা। প্রভাতদা, অনেক অনেক শুভেচ্ছা আমাদের সঙ্গে স্টুডিও থাকার জন্য। আপনার অনেক না জানা, মানে অজানা কথা আমাদের কাছে জানা আজকে হলো না। আমরা নিশ্চয়ই এই আগামী দিনে আরও এক সময় নিশ্চয়ই শুনবো। যাদের সঙ্গে কথা বলতে পারলাম বা পারলাম না, তাদেরকে অভিনন্দন। দিনের শেষে একটা কথা, যতজনের সঙ্গে কথা বললাম, কোনো আশার বাণী কিন্তু কেউ কারো প্রতি শোনাতে পারলেন না। আজকের মতো এক্সপ্রেস অনলাইন জাতাকলে মাইক ব্যবসায়ীরা আমাদের এখানে শেষ করতে হচ্ছে। সকলেই ভালো থাকুন, নমস্কার।